বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা জানি দীর্ঘদিন ধরে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর অনেকেরই জল্পনা চলছিল এখনো রাজ্য কমিটি কেন তৈরি হচ্ছে না, সামনে নির্বাচন চলে আসছে, কবে হবে। কিন্তু রাজ্য কমিটি প্রাথমিকভাবে রাজ্য কমিটি তৈরি হয়েছে এবং প্রাথমিকভাবে কিছু নামও সামনে এসছে, যেমন তাদের যারা জেনারেল সেক্রেটারি পদে 5 জন থাকবে ইতিমধ্যে, সেখানে জগন্নাথ চ্যাটার্জির নাম আছে। এরকম অনেক কিছু সামনে এসছে এবং রাজ্য কমিটি তৈরি হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আছেন একদমই বিজেপির খুব বরিষ্ঠ নেতা এবং তিনিও একটা সময় সভাপতি ছিলেন, তথাগত রায়। তথাগত বাবু নমস্কার। নমস্কার। এই যে রাজ্য কমিটি নিয়ে অনেকদিন ধরেই চলছিল যে ইলেকশন চলে আসছে, কেন এখনো হচ্ছে না। প্রাথমিকভাবে একটি রাজ্য কমিটি তৈরি হয়েছে, সামনে এসছে, অনেকেই আছেন, প্রায় 12 জন মতন সহ সভাপতি থাকবেন, জেনারেল সেক্রেটারি 5 জন, তার মধ্যে জগন্নাথ দার নাম আছে, জগন্নাথ চট্টোপাধ্যায়, খগেন মুর্মু যিনি এসটি মোর্চার সভাপতি, এরকম কিছু কিছু নাম সামনে এসছে। কি বলবেন? কি হিসেবে খগেন মুর্মুর নাম এসছে? এসটি মোর্চা না, এসটি মোর্চার প্রধান। আচ্ছা, বুঝেছি আমি। ব্যাপার হচ্ছে কি যে এটা নিয়ে আমিও চিন্তিত ছিলাম, যদিও আমি এখন সক্রিয় রাজনীতির মধ্যে নেই। এবং এই যে কমিটি গঠিত হবার পথে যাচ্ছে, পুরো তো এখনো হয়নি বোধহয়, কারণ এখনো সব নাম জানা নেই, কিন্তু গঠিত হবার পথে যে যাচ্ছে এই ব্যাপারটা অত্যন্ত স্বাগত। নির্বাচনের আগেই এটা আরো একটু আগেই হওয়া উচিত ছিল, হলে ভালো হতো। যাই হোক, এখনো যথেষ্ট সময় আছে, কমিটি হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু কমিটিতে আরো নাম সামনে আসবে, কিন্তু এই যে আমি একদম কোট বলছি যে জগন্নাথ চট্টোপাধ্যায়, ওনার নামে কিন্তু অনেক কমপ্লেন আগে পড়েছিল, অনেক কিছু জানা গেছে, আবারও সেই ব্যক্তিগুলো কমিটিতে আসছে। তাহলে নির্বাচনের সময় কোনো কোপ পড়বে না এতে? তুমি কোনো রাজনৈতিক নেতা জানো যার নামে কোনো কমপ্লেন নেই? এরকম কোনো নেতা জানো? এখানে আমরা, ধরো আমি কথার কথা বলছি, নেতাজি সুভাষচন্দ্রকে একেবারে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে বলে ভাবি। সাধারণত নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, এই 3 জনকে হিন্দু বাঙালিরা সমালোচনার ঊর্ধ্বে বলে ভাবে। এদের মধ্যে বাকি 2 জন তো রাজনৈতিক মানুষ নন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র রাজনৈতিক মানুষ। তার সম্বন্ধে কি সমালোচনা হয়নি? সমালোচনা হয়েছে। আমারও কিছু তার সম্বন্ধে বক্তব্য আছে যেটা তিনি না করলেই পারতেন, এরকম কিছু কিছু ছিল, কিন্তু সেটা অবান্তর। এখন ব্যাপার হচ্ছে যে রাজনীতিতে থাকলে এত মানুষ নিয়ে যেখানে ঘাঁটতে হয় সেখানে সমালোচনা হবেই। সেখানে এর নামে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামে 2টো নালিশ সাজিয়ে, তাতে কি হয়েছে? তথাগতবাবু, এই যে বাংলাদেশ ইস্যু নিয়ে আমরা দেখছি যে 18 দিনে 6 জন হিন্দুকে মানে নিধন করা হলো রীতিমতো। পশ্চিমবাংলায় তো প্রচুর সংগঠন, তারা পথে নামছে, কিন্তু এই যে শুধু পথে নেবে প্রতিবাদ করা, বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া, এটাই কি শেষ? কারণ এটা যদি শেষ হতো তাহলে একটা বার্তা বাংলাদেশের যেত, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে একই নিধন চলছে, অত্যাচার চলছে। সম্প্রতি একটি মহিলা, বিধবা মহিলাকে চুল কেটে দেওয়া হয়েছে, গাছে ধরে এই ঘটনা চলছে। ভারত সরকারের কি আরো বেশি সক্রিয় হওয়া উচিত? কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, শেষে তুমি যেটা বলেছো সেটা ঠিক, অর্থাৎ রাজ্যে যারা দায়িত্বে আছেন বিজেপিতে বা অন্য কোনো সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনে যারা দায়িত্বে আছেন, তারা এই ডেপুটি হাই কমিশনের সামনে গিয়ে করা ছাড়া, বিক্ষোভ দেখানো ছাড়া তো আর কিছু করতে পারেন না। যা পদক্ষেপ নেবার সেটা কেন্দ্রীয় স্তরেই নিতে হবে, এবং কেন্দ্রীয় স্তরে যে পদক্ষেপ নিতে হবে, যেভাবে হিন্দু নিধন চলছে সেটা সম্বন্ধে আমি খুব সোচ্চার হয়েছি কয়েকদিন ধরে এতে সোশ্যাল মিডিয়ায়। আর আজকে আমি যেটা লিখেছি সেটা সোশ্যাল মিডিয়ায় আছে, আমি বলছিও। সেটা হলো যে এই যে ব্যাপারটা হচ্ছে সেটাকে যদি আমরা ইগনোর করি, সেটাকে যদি আমরা অবহেলা করি, আমরা যদি মনে করি যে না, নেহেরু যেরকম বলতো যে তো অন্য ওরা তো সার্বভৌম রাজ্য, সেই রাষ্ট্র, সেই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কি হচ্ছে তা নিয়ে আমি কি করে মাথা ঘামাবো, এইরকম নির্বোধের মতো কথা বলতো নেহেরু। আজকে যদি তার পুনরাবৃত্তি আমরা করি তাহলে সেটা খুব দুঃখের ব্যাপার হবে। একটা ঘটনা ঘটেছিল, বেশিরভাগ লোক জানে না আর কি। সেটা হলো যে দ্বিতীয় মহাযুদ্ধের আগে
যখন হিটলার ক্রমাগত রিআর্ম করছিল, মানে নতুন নতুন অস্ত্র জোগাড় করছিল সেই সময়, এবং সে করে পার্শ্ববর্তী দেশগুলোকে সব কবজা করছিল। প্রথমে অস্ট্রিয়াকে করলো, তারপরে চেকোস্লোভাকিয়া করলো। চেকোস্লোভাকিয়া করার পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন সে সময় নেভিল চেম্বারলেন, তিনি মিউনিকে গেলেন এবং মিউনিকে গিয়ে হিটলারের সাথে একটা বিশাল করলেন, বৈঠক করলেন। হিটলার তাকে বোকা বুঝিয়ে দিল যে এই আমরা চেকোস্লোভাকিয়া নিয়েছি অমুক 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 কারণে, কারণ এরপরে আর আমাদের কিছু নেবার নেই। কিন্তু তারপরে তারা পোল্যান্ড নিল এবং তখন যুদ্ধ বেঁধে গেল আর কি। কিন্তু এর আগে যদি ব্রিটেন এই বিষয়ে পদক্ষেপ নিত তাহলে হিটলারকে খানিকটা অপ্রস্তুত অবস্থায় পাওয়া যেত এবং তাতে ব্রিটেনের সুবিধে হতো। সেটা সেই কথাটা চার্চিল বারবার বলেছিলেন যে জার্মানি রিআর্ম করছে, জার্মানিকে রিআর্ম করতে দিও না, জার্মানিকে এখনই ঠেকাও, পরে ঠেকানো কিন্তু খুব মুশকিল হবে। সেটা চেম্বারলেন সদৃশ কিছু লোক যারা শান্তি শান্তি, পিস ইন আওয়ার টাইমস, এই সমস্ত বলে বলে যারা ব্যাপারটাকে দূরে ঠেলে দিচ্ছিলেন, ইগনোর করছিলেন, অবহেলা করবার চেষ্টা করছিলেন, তারা তো শেষ পর্যন্ত মজা টের পেলেন যে কি হলো। ব্রিটেন তারপরে তো যুদ্ধের গোড়ার দিকে ভীষণ মার খেয়েছে আর কি। তো সেই রকম সেটার থেকে আমরা যদি কিছু শিক্ষা নিই তাহলে যেটা করা উচিত আমার মনে হচ্ছে এখনই বাংলাদেশের বিরুদ্ধে একটা অভিযান করা উচিত, বা বাংলাদেশকে খুব কোনোভাবে অন্য, এখন যদি মিলিটারি অভিযান নাও হয় তা বুঝিয়ে দেওয়া উচিত যে কাজটা খুব ভুল হচ্ছে। কিভাবে হতে পারে? বাংলাদেশ তো না খেতে পাবে না যদি ভারত চাল না দেয়। বাংলাদেশ যদি পেঁয়াজ আলু যদি না দেয় তাহলে তো বাংলাদেশ খেতে পাবে না। বাংলাদেশকে যদি আদানি বিদ্যুৎ না দেয় তাহলে তো বাংলাদেশ খেতে পাবে না। বাংলাদেশ বিদ্যুৎ নিচ্ছে কিন্তু আদানিকে টাকা দিচ্ছে না। এই সব পরিস্থিতিতে আমরা কেন ভালো মানুষ সেজে বসে আছি? কেন এত হিন্দু নিধন হচ্ছে এবং আমরা চুপচাপ বসে আছি, আমরা কিছু বলছি না? এই বিষয়ে আমি আজকে যে এটা করেছি সেটাতে আমি প্রধানমন্ত্রী এবং আমাদের বৈদেশিক মন্ত্রী জয়শঙ্কর দুজনকে ট্যাগ করেছি। এখন আমার কথায় কিছু এসে যাবে কি যাবে না সেটা তো পরের কথা, দেখা যাক, কিন্তু আমি তো বলেছি। মানে ভারত সরকারের সক্রিয় ভূমিকা পালন করা দরকার, যা পরিস্থিতি 100 বার 1000 বার পালন করা দরকার, তা না হলে ওই চেম্বারলেনের মতন অবস্থা হবে। তারপরে আমি এটাও বলেছি যে এরা যেটা করছে তাতে যদি ভারত ইয়ে হয়ে থাকে, হাত গুটিয়ে থাকে, তাহলে এরা আরো সাহস পাবে এবং নানাভাবে সব আরো সব কুকাজ করবে, যার ফলে একদিন পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের, উত্তর পূর্ব ভারতের মধ্যে থাকাটাই একটা প্রশ্নচিহ্নের সামনে দেশে দাঁড়াবে। দাদাবাবু বলেন, পশ্চিমবাংলার কথা যখন তুললেন, এর আঁচ তো পশ্চিমবাংলায় পড়েনি। সম্প্রতি আজকেরই ঘটনা, একজন তিনি বিজেপি সমর্থক হতেই পারে, কে যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক সমর্থন করতেই পারে, সে জয় শ্রীরাম বলেছে বলে তৃণমূলের এক নেতা তাকে বেধড়ক মেরেছেন এবং বলানোর চেষ্টা করছেন জয় বাংলা, যে জয় বাংলা সেই বাংলাদেশেরই স্লোগান। তাহলে এর আজ তো পশ্চিমবাংলায় পড়েছে, তো অত্যাচার শুরু হয়ে গেছে। তো অত্যাচার কি আজকে শুরু হয়েছে? যবে থেকে মমতা ব্যানার্জি এতে মুখ্যমন্ত্রীর গদিতে বসেছে তবে থেকে তো অত্যাচার আরম্ভ হয়েছে। সেই অভিজিৎ সরকারের কি হয়েছিল মনে নেই? কি নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল। তারপরে কি হয়েছে? তারপরে কতগুলো লোককে ধরে তাদের কি ধারায় কেস টেস দিয়েছে আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো শাস্তি হয়নি। অতএব এই জিনিস যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন হিন্দুদের এই নাজেহাল নাস্তানাবুদ করা চলতে থাকবে। এবং ঈশ্বর না করুন মমতা ব্যানার্জি যদি জিতে যায় তাহলে বাঙালি হিন্দুর পক্ষে এই রাজ্যে থাকাই মুশকিল হয়ে যাবে। এই রাজ্যটা পুরোপুরি মুসলমানের রাজ্য হয়ে যাবে এবং তারপর কোনো সময় এই ঝাঁকের কই ঝাঁকে মিশে যাবে, অর্থাৎ দুই বাংলা এক হয়ে যাবে এবং আমরা এখান থেকে এক সময় যেরকম রিফিউজি হয়েছিলাম সেরকম আবার দ্বিতীয়বার রিফিউজি হতে হবে, অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ মারতে হবে। সেটা কি বোঝা যাচ্ছে এই হুমায়ুন কবিরের হুঙ্কার থেকে? কারণ তিনি তো বলেছেন যে আমি প্রায় 80টা সিট আমি জিতবো এবং সরকার নির্ধারণ করবে মুসলিম সম্প্রদায় থেকে, মানে তিনি সরাসরি হুঙ্কার দিয়ে বলছেন। হুমায়ুন কবির একটা চুনোপুটি,
একটা কুচো চিংড়ি। হুমায়ুন কবিরের কথায় কিছু এসে যায় না। হুমায়ুন কবিরকে আমার ধারণা মমতাই ওকে খেলিয়ে দিয়েছে, কারণ মমতার এখন পুরো মুসলমান ভোটটা পাবে কিনা সেটা সম্বন্ধে সন্দেহ দেখা দিয়েছে। সেই জন্য হুমায়ুন কবিরকে আলাদা কেন করে- তথাগত উনি তো নিজেই বলেন দুধেল গাইদের লাথি খেতে হবে, ওনার কনফিডেন্স দুধেল গাইদের নিয়ে, তাহলে এখন এই পরিস্থিতি আমি কেন? জানি না, আমি তো মুসলমান নই, সেই জন্য আমি বলতে পারবো না যে না, মুসলমান। ওদের তো অনেক উন্নয়ন করেছে, তাহলে কেন? হ্যাঁ, উন্নয়ন করেনি কিছু, আসলে ওদের অন্যায় সুবিধে দিয়েছে, উন্নয়ন কিচ্ছু করেনি। উন্নয়ন কিছু করেনি। কতগুলো প্রচুর মাদ্রাসা খুলেছে, সেই মাদ্রাসাগুলোর টাকা দিয়েছে, সেই মাদ্রাসাগুলো ওরা কতগুলো বিষয় শেখায় যেগুলো শুধু মসজিদের ইমাম হওয়া ছাড়া আর কোনো কাজে লাগবে না। উন্নয়ন কিছুই করেনি। তো এইসব কারণে যদি মুসলমান ভোটের খানিকটা ওর বেহাত হয়ে যায়, তাহলে সেখানে হুমায়ুন কবির থাকলে হুমায়ুন কবির সেই ভোটের খানিকটা নিয়ে নিতে পারবে, জিততেও হয়তো পারবে, এবং তারপরে হুমায়ুন কবির আবার ঝাঁকে মিশে যাবে, মমতার কাছে ফিরে আসবে। এটাই আমার ধারণা। তথাগত, কিন্তু অনেকেই রাজনৈতিক মহল থেকে বক্তব্য এই হুমায়ুন কবিরের পিছনে কোট আনকোট শুভেন্দু অধিকারীর হাত আছে, মানে উনি কোনোভাবে হয়তো ব্যাকএন্ডে আছে, এটা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শোনা যাচ্ছে, বা বিভিন্ন রাজনৈতিক দলেরও অনেকের বক্তব্য। কি বলবেন, মানে এই যে একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে যে কোথাও যেন এটা এখানে বিজেপিরই একটা বি টিম, আপনি কি সেটা মনে করেন? দলের বক্তব্য মানে কি? তো তৃণমূল বলছে, তৃণমূল তো বলবেই। কারণ তৃণমূলের একটা জিনিস দেখা যাচ্ছে, যে তৃণমূল একে মুসলমান ভোট ব্যাংকে এত তোয়াজ করছে, সেই তৃণমূলেরই একজন বেরিয়ে গিয়ে আবার আরো বেশি তোয়াজ করতে লাগে। এই জিনিসটা তো ব্যাখ্যা করতে হলে তৃণমূল তো এরকম কথা বলবেই যে এটা শুভেন্দু অধিকারী করেছে, তৃণমূলই করেছে এটা। আমি আরেকটা প্রসঙ্গে যাব, বিষয়টা হচ্ছে আরেকটা প্রসঙ্গে যাব। আজকে কিন্তু নন্দীগ্রাম দিবস, এবং এই নন্দীগ্রাম দিবসে আমরা জানি নন্দীগ্রামের আন্দোলন একটা পরিবর্তনের একটা রূপরেখা দেখিয়েছিল। শুভেন্দু অধিকারী বলছেন যে এই নন্দীগ্রামের যে আন্দোলন হয়েছিল সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রচুর সুবিধে এবং ফায়দা নিয়েছেন, আমি তার বিন্দুমাত্র নিইনি, উল্টে আমি ওনাকে অনেক সাহায্য করেছি। আপনি সহমত? আরে, নন্দীগ্রাম আন্দোলনের সময় 2007 সালে আমি 3 বার নন্দীগ্রাম গিয়েছি। তার মধ্যে একবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, বিশেষ করে সুষমা স্বরাজের সঙ্গে আমি আগাগোড়া ছিলাম। আমি সুষমা স্বরাজের হয়ে মানে বাংলা কথা হিন্দি কথা বাংলায় তর্জমা করছিলাম, বাংলা থেকে হিন্দি তর্জমা করছিলাম, এবং তখন আমি নিজের চোখে দেখেছি পুরো আন্দোলনটা তো শুভেন্দু অধিকারী পরিচালনা করেছিলেন। মমতা তো ঢুকতেই পারেনি, সিপিএম তোকে কোলাঘাট পার হতে দেয়নি, সিপিএম ওকে কোলাঘাট পার হতে দেয়নি। আন্দোলন চালাচ্ছিল কে? আন্দোলন তো চালাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তো এর মধ্যে মমতার প্রশ্ন উঠছে কোথা থেকে? শুভেন্দু অধিকারী একা আন্দোলন চালিয়েছিলেন। তারপরে বিজেপির কেন্দ্রীয় নেতারা আডবাণীজি আর সুষমাজি ওখানে গেলেন। সিপিএম এর তো সাধ্য ছিল না ওদের দুজনকে আটকায়, ওরা দুজন গেলেন, এবং তারপরে যেটা হলো আর কি। তারপরে নন্দীগ্রামের যে দ্বিতীয় তাৎপর্য, সেটা হলো এই তো নন্দীগ্রাম তো মমতাকে কম্পার্টমেন্টালে পাস করালো। মমতা নন্দীগ্রামে হেরে গেলেন, এবং হেরে যাওয়ার আগে এমন একটা হাস্যকর ধোঁকা দেবার চেষ্টা করছিল যে কোথা থেকে 5টা লোক এসে ধুম করে আমাকে এমন ভাবে পায়ে মারলো যে আবার পা ভেঙে গেল, আমি পায়ে এত বড় ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে চলে গেলাম, তারপরেতে আমি হেরে গেলাম। এইরকম একটা তো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। শেষে তো হেরে গেল, তারপরে কম্পার্টমেন্টালে পাস, অর্থাৎ দ্বিতীয়বার ভবানীপুরে এসে পাস করতে হলো। আর সেটাও শোভনদেবকে সরিয়ে দিয়ে। যাই হোক, সে তো সমুদ্রকে সরিয়ে দিয়ে যেতে করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই তো হচ্ছে নন্দীগ্রামের তাৎপর্য, আর এই হচ্ছে মমতার চেহারা। তো এবারে, আগের বারে তো প্লাস্টারের কথা বলেন, এবারে কি নতুন কিছু চমক দেবেন 26-এর আগে? কারণ ইতিমধ্যে তিনি মঞ্চে উঠে, আমরা পরমাংশদেব জানি, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমাংশদেব বলি, শ্রীকৃষ্ণ পরমাংশদেব বলছেন, আরো অনেক কিছু বলেন, মানে এবারেও কি এই ধরনের চমক? আমার একটা কথা মনে পড়ছে, উনি কি চমক দেবেন আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমার মনে পড়ছে উনি মেঘালয়ে করতে গিয়েছিলেন একবার নির্বাচন। আপনি তখন গভর্নর ওখানে? না, আমি তখন বোধহয় গভর্নর নই। উনি তারপরে মেঘালয় নির্বাচন কবে হয়েছিল ঠিক আমার মনে নেই। উনি মেঘালয় গভর্নর। উনি তো নিজেকে বলেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয়, যদিও যেখানে দাঁড় করিয়েছেন
পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা জায়গায় জামানত জব্দ হয়েছে। কিন্তু উনি মেঘালয় গিয়েছিলেন, মেঘালয় গিয়ে বক্তৃতা করেছিলেন। বক্তৃতার পোশাক কি না, মাথায় একটা ফেটটি, তাতে কিছু মোরগের পালক গোঁজা। আর সেই মোরগের পালক গোঁজা এ সম্বন্ধে তুমি যদি, আমি সত্যি কথা বলছি কিনা সেটা তুমি একটা পুরনো কোথাও দেখতে দেখতে পাবে। আজকাল তো আর কিছু লুকিয়ে রাখা যায় না। তো ওরকম মোরগের পালক গোঁজা ওটা নিয়ে কু কু করে চিৎকার করছে। তো এই সব জিনিস যে মহিলা করতে পারেন, তিনি আগামী দিনে আবার কি করতে পারেন তা আমি কি করে বলবো। লাস্ট অমিত শাহজি, তারা তো বারংবার আসছেন কলকাতায়। মোদিজি এলেন, তারপরে অমিত শাহজি এলেন, আবারও মোদিজি আসার তার একটা সফরসূচি আমরা পেয়েছি। বিষয়টা হচ্ছে বারংবার নির্বাচনের আগে ওনারা আসেন, বিভিন্ন দিক নির্ধারণ করে দেন, তাদের কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে যান নেতাদের উদ্দেশ্যে, এবং ইস পার 200 পার এইসব অনেক কিছু ওনারা টার্গেট বেঁধে দেন, বলে দেন। এবারেও এরকমই। তারপরে আমরা দেখেছি এবারেও এই 26টা কিন্তু সত্যি পাখির চোখ করে রেখেছে হিন্দুরা। তাহলে এই যে এনারা বারবার আসছেন, কিছু বার্তা দিয়ে যাচ্ছেন, জনসভা করছেন, কি মনে হয় আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এর কি কিছু সুফল পাবে? যে দিল্লি থেকে এনারা আসেন, এই রাজনৈতিক ভাষণ দিয়ে যান, এর সুফল কি বাংলার মানুষ পায়, বা বাংলার মানুষে কোনো প্রকোপ পড়ে ভোটে তার জন্য? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তার কোনো প্রভাব পড়বে না? এটা কি একটা সম্ভবপর কথা যে কোনো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে, 100 বার পড়বে প্রভাব। এই প্রভাবটা গত 2021-এর নির্বাচনে অপেক্ষাকৃত কম পড়েছিল। তার কারণ সেই সময় একটা খুব বড় রকম ভুল করে বিজেপি এমন একটা লোককে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছিল যে একাধারে দুর্নীতিগ্রস্ত এবং বিশ্বাসঘাতক। সেই লোকটি বিজেপির সমস্ত সম্ভাবনা নষ্ট করে দিয়েছিল আর কি। তো এমনি চালিয়েছিল তো নির্বাচনের প্রক্রিয়াটা, যে বিজেপির তরফ থেকে চালিয়েছিল খুব খারাপভাবে। যে প্রার্থী চয়ন করেছিল সেটাও খুব খারাপ হয়েছিল, মানে দুর্নীতিগ্রস্ত ছিল আর কি। আমি তো বলেছি কামিনী কাঞ্চনের লোভে সব করতো এই সমস্ত, কিন্তু সেই সমস্যাটা এখন নেই। এখন যেটা হয়েছে সেটা হলো যে যে একটা সিপিএম ভাসিয়ে দিয়েছিল একটা কথা, এই দিদি মোদির সেটিং। এটা কে ভাসিয়েছিল? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম এটা কি হিসেবের মধ্যে আসে? পশ্চিমবঙ্গের বাইনারি রাজনীতিতে, দ্বিমাত্রিক রাজনীতিতে একসময় বিজেপির কোনো জায়গা ছিল না, কারণ প্রধান তখন সরকারে আসীন দল ছিল সিপিএম, আর তার প্রধান বিরোধী দল ছিল তৃণমূল। যে জন্য আমি যখন এতে বিজেপির প্রেসিডেন্ট ছিলাম, আমি জোর করে পার্টির ভিতরে বিরোধিতা সত্ত্বেও আমি বলেছিলাম যে তৃণমূলের সঙ্গে আমাদের জোট বাঁধতেই হবে। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে প্রধান সরকারে আছে তৃণমূল আর প্রধান বিরোধী দল বিজেপি। এছাড়া বাকি দলগুলোর কোনো অস্তিত্বই নেই। সিপিএম, কংগ্রেস আর এসইউসি একেবারে এক জায়গায় আছে, কিচ্ছু এসেই যায় না ওদের বক্তব্যে। তো না, যে কথাটা বলছিলাম যে মোহাম্মদ সেলিম এইরকম একটা দলের হয়ে দিদিমতি সেটিং এরকম একটা নির্বোধের মতো কথা বলছিল। তো এই যে অন্তত ধারণাটা লোকের মাথা থেকে চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছু হওয়ার পর, লিপস এন্ড বাউন্সের মতন কোম্পানির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার পরও এখনো অ্যারেস্ট হচ্ছে না কেন? মানে দিল্লি থেকে শিলমোহরটা দেওয়া হচ্ছে না কেন অ্যারেস্টের? এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ যেহেতু আপনি সেটিং এর কথা বললেন, এই প্রশ্ন না না, উঠছে। এটাতে সেটিং প্রমাণ হয় না। ওকে যে ধরা হচ্ছে না, অ্যারেস্ট করা হচ্ছে না, এতে কোনো সেটিং প্রমাণ হয় না। এও হতে পারে, আমি নিশ্চিতই জানি না, কিন্তু এও হতে পারে যে ওকে যদি ধরা হয় তাহলে মমতা নিজেকে একটা শহীদ প্রমাণ করবারই পেয়ে যাবেন, সুযোগ পেয়ে যাবেন। মমতা তো ওই ভূমিকাটা খুব ভালো পালন ইমোশনাল ভিকটিম কার্ড পালন না, ভিকটিম কার্ড। উনি তো রাজ্য চালাতে পারেন না, উনি রাজ্যকে সুশাসন দিতে পারেন না, কিন্তু একটা আমি বঞ্চিত, আমি দুঃখিত, আমি তো ইত্যাদি এরকম একটা সব টাকা আটকে দিয়েছে। টাকা আটকে দিয়েছে তো হিসেব দিচ্ছে না বলে, চুরি করে ফাঁক করে দিয়েছে, হিসেব দিতে পারছে না, সেই জন্য টাকা আটকে গেছে।
তাহলে এটা কেন্দ্র কেন টাকা আটকাবে? তো এই যে কথাটা বিজেপির থেকেও আর একটু পরিষ্কার করে বলা উচিত। যাই হোক, তো এই পরিপ্রেক্ষিতে আর এ নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কিছু নেই। এসআইআর নিয়ে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে নাকি আতঙ্কে বা প্যানিক অ্যাটাকে সুইসাইড করছে, এটা তৃণমূল বলছে। মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের স্বার্থে আমি নিজে দরকার হলে এসআইআর নিয়ে সওয়াল করব কোর্টে। কিন্তু এই সম্প্রতি ইলেকশন হবে, বার কাউন্সিলের ইলেকশন হবে, সেখানে যেটা শোনা যাচ্ছে তার নামই নাকি সেখান থেকে লিস্ট থেকে বাদ চলে গেছে। তাহলে তিনি সওয়ালটা করবেন কি করে? পারবেন না, না পারলে বেঁচে যাবেন। উনি বলবেন যে না, এই একটা টেকনিক্যাল কারণে আমাকে সলভ করতে দিলেন, তা নাহলে আমি সুপ্রিম কোর্টে গিয়ে ফাটিয়ে দিতাম, সমস্ত বিচারপতিরা একেবারে টার্টাম হয়ে যেতেন আমার বক্তৃতা শুনে। আসলে তো সুপ্রিম কোর্টে তো ইংরেজিতে আর্গুমেন্ট করতে হয়, আর ইংরেজি তো হচ্ছে ওই প্রিভেনশন ইজ কিওর দেন বেটারনেস। তো ওই ইংরেজিতে ওর করতে গেলে তো জজেরা অসুস্থ হয়ে যেতে হয় ইংরেজি শুনলে। তো সেই জন্য উনি একটা টেকনিক্যাল ব্যাপার দেখিয়ে, উনি এমনি চালাক লোক, এসব দেখে টেকনিক্যাল ব্যাপার দেখিয়ে উনি বলবেন যে না, এই কারণে আমি করতে পারলাম না, তা নাহলে তো আমি গিয়ে ওখানে ফাটিয়ে দিতাম। কিন্তু একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কোথাও ক্যাকা ছিচি, কোথায় কুকু করছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন তো র্যাম্প সাজিয়ে উনি হাঁটে, মানে ওদের তৃণমূলের যে মঞ্চগুলো হয় র্যাম্পের মধ্যে তিনি মোবাইলে ভূতের ছবি দেখাচ্ছেন, কোথাও দেখাচ্ছেন ভাইপো চোর নিজেই শোনাচ্ছেন। মানে এই বিষয়গুলো কি, মানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করছেন আর তার ভাইপো এই করছেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন যতই কুকর্ম করুন, গত 14 বছর ধরে বা 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সংগ্রামের মধ্যে দিয়ে এসেছেন, কোনো সন্দেহ নেই। অভিষেক তো পিসির কোলে চড়ে মানুষ, অভিষেক কি জানে সংগ্রামের, কি জানে অভিষেক রাজনীতিরই বা কি জানে? অভিষেক একমাত্র জানে যে পিসি যতদিন আছে আমায় গায়ে কেউ হাত দিতে পারবে না, অতএব আমি যা খুশি করব। আমি বাড়ি বানাবো, হরিশমুখার্জি রোডে যেরকম বাড়ি বানিয়েছি, তাতে লিফট আছে, তাতে এসকেলেটার আছে, ইত্যাদি প্রভৃতি। আমার বউ থাইল্যান্ডে গিয়েছিল, সেখান থেকে 2 কিলো সোনা নিয়ে এসছি, কেউ তাকে ছুঁতে পারেনি, ইত্যাদি। তো এই হচ্ছে যেখানে অভিষেকের মানসিকতা, সেখানে তুমি অভিষেককে কি বলবে? তবে অভিষেক যদি সুপ্রিম কোর্টে ইয়ে করতে যেত, অভিষেকের ল ডিগ্রি আছে কিনা জানি না, কিন্তু যদি এমবিএ পাসড আউট, ওরটা থেকে এমবিএ তো শুধু ক্লাস 8 পর্যন্ত পড়েছে না, হায়ার সেকেন্ডারি পর্যন্ত, ওটা থেকে এমবিএ। তুমি তা জানো? IIPM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, একটা ভূঁইপড়ো সংস্থা, যাদেরকে দিল্লি হাইকোর্ট পুরোপুরি খারিজ করে দিয়েছে, তাদের ডিপ্লোমা দেওয়ার কোনো অধিকারই নেই বলে দিয়েছে। অতএব ওর মূল কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি। এই হচ্ছে হায়ার সেকেন্ডারি না ক্লাস 8, আমি শিওর নই আর কি। যাই হোক, তো অভিষেকের ল ডিগ্রি আছে যদি না থাকে তাহলে অবশ্যই যাওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু অভিষেক হয়তো যদি যেতেন, মানে কথার কথা বলছি হাইপোথেটিক্যালি, উনি যদি যেতেন তাহলে ওখানে গিয়ে বিচারপতিদের বলতেন যে আপনারা তো মনোনীত, আমি হচ্ছি নির্বাচিত। তারপরে অভিষেককে কন্টেম্প্ট অফ কোর্টে টিআরসি করে দিত, টিল দ্য রাইজিং অফ দ্য কোর্ট জেল করে দিত, পেছনের বেঞ্চিতে মুখ বন্ধ করে বসে থাকতে হতো। একদম শেষ প্রশ্নে যাব। বিজেপির মধ্যে কিন্তু আবারও দেখা গেল দিলীপ ঘোষের এন্ট্রি, মানে উনি কিছুটা তো নির্বাসনে ছিলেন, একটু রাজনীতি থেকে বিরত ছিলেন, দেখা গেল তিনি আবারও ফ্রন্ট ফেজে বিভিন্ন সভাতে যাচ্ছেন এবং আবারও আগের মতন করে তার আগমন। একটা কিভাবে দেখছেন? ভালোই তো, এর মধ্যে না বলবার কি আছে? দিলীপ ঘোষ কিছুটা সময়ের জন্য অন্য একটু নেপথ্যে ছিলেন, এখন সামনে এসছেন, পাদ প্রদীপের আলো এসছেন, ভালোই তো। আপনার সাথে তো দিলীপ ঘোষের একটা মতবিরোধ বা মনোমালিন্য প্রকাশ্যে সবসময় দেখা যায়, মানে আপনি কি স্বাগত জানাচ্ছেন? এখন দলের যা অবস্থা, দিলীপ ঘোষের আশাটা কি দলের পক্ষে ভালো? তুমি কিভাবে এই সিদ্ধান্তে এলে যে আমার সঙ্গে মনোমালিন্য দেখা যায়? কোন আমার একটা উক্তি বলো তো যেটার থেকে তুমি বলতে পারো যে দিলীপ ঘোষের সম্বন্ধে আমার মনোমালিন্য দেখা যায়? সংবাদ মাধ্যমে এই ধরনের কথা চলে, না ধরনের কথা বলো না তুমি, যে কোথাও হয়তো দিলীপ ঘোষের সাথে আপনার একটু দূরত্ব আছে, বা হয়তো খুব একটা মতের মিল হয় না, মানে ওনার স্টাইল, ওনার এই মুশকিল। দূরত্ব থাকতে পারে, নিকটত্ব থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার।
মনোমালিন্য তো অন্য আলাদা জিনিস। মনোমালিন্য কোথায় তুমি দেখলে? আমি কি বলেছি দিলীপ ঘোষ সম্বন্ধে? কোনোদিন কিছু নিন্দা করিনি। দিলীপ ঘোষ, আমি কয়েকটা সংবাদ মাধ্যমে বলেছি না, আমি দিলীপ ঘোষ তৃণমূলের সাথে খানিকটা ফ্লার্টিং করেছিলেন, কিন্তু উনি তো দল ছাড়েননি, দলেই তো ছিলেন আগে করে। মানে ওনার আশাটা বলছেন দলের পক্ষে কিছুটা বুস্ট আপ করা, এখন যা দলের হ্যাঁ, ভালোই পরিস্থিতি। হবে। একজন নেতা, তিনি সভাপতি ছিলেন, তিনি খানিকটা নেপথ্যে ছিলেন, এখন পাদ প্রদীপের আলো এসছেন, খুবই ভালো কথা। মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কাকে দেখতে চান আপনি? মানে আপনি যেহেতু দীর্ঘদিন রাজনীতিবিদ, কারণ আমি বিজেপির মধ্যেই যদি দেখি, শুভেন্দু অধিকারী অবশ্যই লড়াকু, প্রথম সারিতে তিনি লড়াই করছেন। একদিকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার আছেন, শ্রমিক দা আছেন, কাকে মনে হয়? আমি গত 1 বছর ধরে বলে আসছি শুভেন্দু অধিকারী, তাছাড়া আর কারোর প্রশ্নই ওঠে না কোনো। 1 বছর ধরে আমি বলে আসছি একমাত্র শুভেন্দু অধিকারীকে আমি যোগ্যতম মনে করি, এবং তাকে বিজেপির ঘোষণা করা উচিত যে তিনি মুখ্যমন্ত্রীর পদাধিকারী হবেন। অসংখ্য ধন্যবাদ তথাগত বাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ দেখছিলেন, এবং সত্যের সাথে সততার পথে অবশ্যই এই চ্যানেল বাংলা নিউজ গ্রাফকে আপনারা আশীর্বাদ করুন এবং দেখতে থাকুন। নমস্কার। একটু দেখিয়ে দাও তো।